নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। শেষ পর্যন্ত রোজ ভ্যালি চিট ফান্ড কাণ্ডে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে জেরা করা হলো মহাকরণে। 2 ঘন্টার জেরার পর মন্ত্রী সংবাদ মাধ্যমের কর্মীদের সম্মুখে একরাশ ক্ষোভ উগরে দিলেন। রাজ্যে রোজ ভ্যালি চিট ফান্ড কাণ্ডে বহু বামপন্থী নেতা মন্ত্রীরা জড়িত আছে বলে রাজ্যে বিরোধী দলগুলো অভিযোগ তুলে সিবিআইয়ের হস্তক্ষেপ চেয়ে বিভিন্ন আন্দোলন করে আসছিল। অবশেষে রাজ্যে সদল বলে হাজির হলো সিবিআই। প্রথমে নোটিশ দেওয়া হলো শাসক দলের মন্ত্রী মাননীয়া বিজিতা নাথকে। সিবিআইয়ের নোটিশ মোতাবেক 29 জুন বিজিতা নাথকে সকাল 10টায় রাজধানীর নিজস্ব সরকারি আবাসে থাকার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার 29 জুন মন্ত্রী মহোদয়াকে নিজ সরকারি আবাসনে জেরা না করে জিজ্ঞাসাবাদ করা হলো মহাকরণে। দীর্ঘ 2 ঘন্টা জেরা করে মহাকরণ থেকে বেরিয়ে আসেন সিবিআইয়ের 6 জন প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.কে. ত্রিপাঠী, সিবিআইয়ের তদন্তকারী অফিসার ব্রাতন ঘোষাল এবং ছিলেন একজন মহিলা পুলিশ আধিকারিক। উপস্থিত সংবাদ প্রতিনিধিদের প্রশ্নে তারা কোনোই মুখ খুললেন না। তারপর সংবাদ প্রতিনিধিরা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের বিষয়ে মন্ত্রী বিজিতা নাথকে প্রশ্ন করলেই উনি কিছু কিছু সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এক ঝাঁক ক্ষোভ উগরে দিলেন। নোটিশটা কোথা থেকে আপনারা পেয়েছেন? নোটিশের কপিটা আপনারা সার্ভ করেছেন, সেটা কোথা থেকে আপনারা পেয়েছেন? কে দিয়েছেন? সেটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম। ওনারা বলেছেন আমরা দেই না, আমরা দিতে পারি। তো সেটা আপনারা কোথা থেকে পেয়েছেন? যদি এটা জানা থাকে তাহলে আপনারা ওনাদের যাদের কাছ থেকে আপনারা পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন সেটা। এবং শুধু তাই না, আপনারা তো অনেক কিছুই বলেছেন, বহু বিষয়। তো এখানে আমাকে আজকে আপনাদের জিজ্ঞেস করার বোধহয় দরকার ছিল না, কারণ তার আগেই তো আপনারা অনেক কিছু লিখে দিয়েছেন, অনেক কিছু জানেন আপনারা। তারপরে আমাকে যে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন আছে, দরকার আছে কি? আমার তো মনে হয় না দরকার আছে বলে। আপনারাই তো জানেন, সব লিখে দিতে পারেন, তো সবটাই তো লিখেছেন। আজকে 1 সপ্তাহ 10 দিন যাবত লিখছেন। আমি একজন মহিলা, আপনারা কোনো ধরনের অনেকেই অনেক কথা লিখেছেন, আমি নাম বলবো না, নাম বলতে চাই না, আমি সব রেখেছি। তো এই এখতিয়ার কি আপনাদের আছে? একজন মানুষ, একজন মহিলা সম্বন্ধে যা খুশি লিখবার, এবং যারা লিখেছেন তাদের কাছে প্রমাণ আছে কিনা আমি জানি না। যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণ নিয়ে আসবেন। অনেক কিছুই লিখেছেন, অনেক কিছু বলেছেন। আমি কোনো রিপ্লাই কাউকে দেইনি। আপনারা জিজ্ঞেস করেছেন পেয়েছি কিনা, প্রায় সবাই জিজ্ঞেস করেছেন। আমি সবাইকে বলেছি ইয়েস, আমাকে নোটিশ করেছে, আমি অস্বীকার করিনি। আমি সাহায্য করবো কিনা জিজ্ঞেস করেছেন, ইয়েস বলেছি করবো। কিন্তু অনেক কিছু যা বেরিয়েছে, যা আপনারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, সেটা আমার মনে হয় আপনাদেরও ভাবা উচিত। আপনাদের বাড়িতে মা বোন আছে, নির্বাচিত হওয়াটা অপরাধের কিছু বলে মনে হয় কিনা আমি জানি না। এটাকে অপরাধের কিছু যে নির্বাচিত হওয়ার কারণে তাকে যেমন তেমন, যেমন খুশি যা খুশি বলা যাবে। তো সেই বিষয়গুলি আমার অন্তত আমাদের রাজ্যের, আপনারা সবাই আমাদের রাজ্যের ছেলে, তো আপনাদের কাছে প্রত্যাশিত ছিল না, সেটা আমার কাছে ছিল। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ওনারা বলেছে যে আমাদের গাইডলাইন এটা ফেভার করে না, আমরা কোনোদিন সেটা করতে পারি না। ওনারা কোথা থেকে পেয়েছেন ম্যাডাম আমরা জানি না, সেটা আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। তারা ভীষণভাবে বলেছেন যে আমাকে ম্যাডাম আমাদেরকে কোনোভাবেই মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, আমরা এটা করতে পারি না। কারণ আমরা একটা অল ইন্ডিয়ার একটা রিলায়েবল এজেন্সি, আমরা এটা করতে পারি না। ওনারা কোথা থেকে পেয়েছেন আমি জানি না, আমরা জানি না। বৃহস্পতিবারের জেরায় মন্ত্রী বিজিতা নাথের চোখে মুখে কোনোই ভয়ের আভাস ছিল না, কিন্তু মন্ত্রী প্রচার মাধ্যম সহ বিরোধীদের বিভ্রান্তমূলক আলোচনায় মর্মাহত ছিলেন। সাথে সাথে চক্রান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বললেন সময়ই কথা বলবে। সিবিআই এসছে, সিবিআই আসতেই পারে, তারা অল ইন্ডিয়ার একটা এজেন্সি। কিন্তু ওই আপনাদের সব নিউজ দেখে, আপনাদের খবরাখবর দেখে এটাকেও উড়িয়ে দেওয়া যায় না। কারণ সিবিআই অল ইন্ডিয়ার একটা এজেন্সি, রিলায়েবল এজেন্সি, যাদেরকে মানুষ বিশ্বাস করে, যাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে যে এরা ন্যায় দেবে মানুষকে। তো এই বিষয়টা যথেষ্ট দুঃখের এবং অপ্রত্যাশিত। অনেকদিন ধরে দাবি ছিল যে সিবিআই কেন ত্রিপুরায় আসছে না, কিন্তু এবার ঠিক বিধানসভা ভোটের কয়েক মাস আগে সিবিআই এলো। সে কি করে বলবো আমি জানি না, সেটা সময় বলবে, সময় বলবে। নেক্সট আরো সামনের দিন আসছে, তো তাতেই বোঝা যাবে এটা কি। অ্যাডভান্স বলার দরকার নেই, নিশ্চয়ই আপনারাও বুঝবেন, আপনারাও দেখবেন, আপনারাও সারা রাজ্যে ঘুরে বেড়ান।
এটা কি বিষয় সেটা তো নেক্সট আপনারাও দেখবেন। ম্যাম, সাক্ষাতের স্থল কি তাহলে পূর্ব নির্ধারিত মহাকরণই ছিল? ইয়েস, এটাই সত্যি, সময়ই কথা বলবে। এখন এটাই দেখার যে সিবিআই এখন কার দুয়ারে হানা দেয়, শাসক দল না বিরোধী দলের কোনো নেতা মন্ত্রীর কাছে, এবং বিজিতানাথের জিজ্ঞাসাবাদের সাপেক্ষে তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্যবাসী। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি এবং রেগা প্রকল্প বন্ধের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে ক্রমাগত আন্দোলনের ডাক দিয়ে বিশাল মিছিল নিয়ে রাস্তায় নামলো ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র অর্থাৎ সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটি। রেশনে চিনি বণ্টন তুলে দেওয়া এবং কেরোসিন তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবং গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র অর্থাৎ সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ধর্মনগরে বিশাল মিছিল হয়ে গেল। মিছিলের নেতৃত্বে ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য কমরেড অমিতাভ দত্ত, ছিলেন রবীন্দ্র সিনহা, নিখিল কর। এই মিছিলে সিআইটিইউ অনুমোদিত বিভিন্ন গণসংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র দাবি তুলে ধরেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। বামফ্রন্ট সরকার সর্বদাই এ রাজ্যের গরিব অংশের মানুষ তথা কৃষকদের জন্য সহানুভূতিশীল, অথচ এ রাজ্যেরই আওতাধীন জোলাই 5 নং ওয়ার্ডের বেশ কিছু পরিবার হারাচ্ছেন তাদের মূল জীবিকা নির্বাহের কৃষি জমি। চোখের সামনে এভাবে নিজেদের মূল্যবান জমির ধ্বংস দেখে বর্তমানে দিশেহারা এলাকার কৃষকগণ। রাজ্য সরকার কৃষকদের জন্য মায়াকান্না করেন। বামফ্রন্ট সরকার সর্বদাই এ রাজ্যের গরিব অংশের মানুষদের তথা কৃষকদের জন্য সহানুভূতিশীল, অথচ এ রাজ্যেরই আওতাধীন জোলাই 5 নং ওয়ার্ডের বেশ কিছু পরিবার ক্রমশ হারাচ্ছেন তাদের মূল জীবিকা নির্বাহের কৃষি জমি। অত্র অঞ্চলের প্রায় 200 একর জমি অবশেষে মনু নদীর গর্ভে চলে যাচ্ছে। এই এলাকার কৃষকগণ ওই সমস্ত জমিতে ফসল উৎপাদন করেন এবং এই উৎপাদিত ফসল বিক্রি করে তাদের পরিবারের দুমুঠো আহারের ব্যবস্থা হয়। বর্তমানে সেই কৃষি জমিগুলো ক্রমশ বিনষ্টের পথে। নদীর ভাঙন রোধ করতে 1 কোটি টাকা ব্যয় করেও সেই আবার একই অবস্থা। এলাকার জনগণের অভিযোগ হলো, কাগজপত্রে 1 কোটি টাকা বরাদ্দ হলেও সব টাকা কিন্তু এখানে ব্যয় হয়নি। এখানে বরাদ্দকৃত অর্থের সিংহভাগ টাকাই শাসক দলের পকেটস্থ হয়েছে বলে অভিযোগ এলাকাবাসী। আপনার কি সমস্যা হয়েছে? আমার বাড়ি গেছে, ক্ষেতের জায়গা গেছে, ওখান তো নিরুপায়, ওখান রাস্তাও নাই, গার্ডও নাই, এরপরে পাম্পসেট একটা আছিল, এটাও গেছে। আর 3 বছর থেকে তারা ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, এরপরে SDO, DMO ইয়া গেছে, এরপরে তারা নেতা, তোমার সমিতির বিপুল খাদিম, তারা ইয়া ব্লক থেকে তারা ইয়া দেখে গেল ব্লক করবো, এই করবো। আজ 3টা বছর আওয়াজ আওয়াজ তারা রাস্তার গাছও মারি লিছে, কিন্তু আজ পর্যন্ত বোল্ডার নাই। আজ অতজন মানুষের বাড়িঘর নিল, একটা পয়সা পর্যন্ত নাই। এই যে ফ্লাডে মারিয়া গেল, কৃষি খেত নষ্ট করিয়া গেল, কোনো কিছু নাই। এ কিতা কইতাম কইন, ওই পাম্পসেটটা, এই পাম্পসেটটা এনে কত অন্তত 200 একর জায়গা এই পাম্পসেটের উপরে নির্ভর রাখে। এই পাম্পসেটটা ভাঙ্গিয়া গেছে, তার কোনো ইয়ে নাই। বর্তমানে নিজেদের উদ্যোগে চাঁদা আদায়ের মাধ্যমে নদীর ভাঙন রোধের জন্য কিছু ইট ও পিঞ্জিরা ক্রয় করা হয়েছে। নদীর ভাঙন রোধ অভিযোগ নিয়ে আর কখনো কোনো নেতা মন্ত্রীর দ্বারস্থ হবেন না বলে সাফ জানিয়েছেন এলাকাবাসী। এভাবে নিজেদের চোখের সামনে অতি মূল্যবান কৃষি জমির ধ্বংস দেখে বর্তমানে দিশেহারা এলাকার কৃষকগণ। পৃথিবীর শেষ প্রান্তে কোনো মানবজাতির মৃত্যু হলে সেই মৃত্যুকে কৃষক আত্মহত্যা আখ্যা দিতে মাঠে কোমর বেঁধে নেমে পড়েন এ রাজ্যের কমিউনিস্ট পার্টির নেতামন্ত্রীরা, অথচ নিজের রাজ্যে কৃষকরা আজ তাদের উৎপাদিত ফসলের কৃষি জমি হারাতে চলছেন। এই ক্ষেত্রে কুম্ভকর্ণের নিদ্রায় রাজ্য সরকার। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির উপর, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার BSc নার্সিং, MSc নার্সিং, DGNM, পোস্ট BBSc নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা।
যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 0940-259-8492 অথবা 08257-952-306। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মূল ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট বিরতির পর শান্তির বাজার মহকুমার টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বেটি বাঁচাও বেটি পড়াও। 29 জুন শান্তির বাজার জেলা হাসপাতালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শান্তির বাজার মহকুমার টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বেটি বাঁচাও বেটি পড়াও। শান্তির বাজার জেলা হাসপাতালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি মহাদয়া, জোলাইবাড়ি ব্লকের বিডিও সুভাষ দত্ত, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, শান্তির বাজার জেলা হাসপাতালের MS বিষ্ণু দে ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে মায়েদের ভিড় ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে উপস্থিত সকল কন্যা সন্তানদের হাতে বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মানব জীবনে কন্যা সন্তানের গুরুত্বের কথা সকলের সামনে তুলে ধরেন। পরিবারের সমস্ত কিছু বিষয় এখন যে অবস্থায় আছে, একটা আমূল পরিবর্তনের প্রত্যেকটা সংসারের ক্ষেত্রে তাই হচ্ছে। আগে ছিল না এই ধরনের অশিক্ষার কারণে অনেক কিছু হয়েও, অশিক্ষার কারণে বিভিন্ন রকম ধরনের সমস্যা চলে, যাতে পরিষ্কারভাবে রাজ্য সরকার নামদার যে সব ব্যবস্থা করা শিক্ষার ক্ষেত্রে। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ত্রিপুরা সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টের উদ্যোগে CTI ও SDM পানিসাগরের ব্যবস্থাপনায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় 3 দিবসীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম 2017। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CTI মাস্টার ট্রেনার রঞ্জিত মণ্ডল ও শান্তা সাহা সহ অন্যান্যরা। ত্রিপুরা সরকারের রেভিনিউ ডিপার্টমেন্টের উদ্যোগে CTI এবং SDM পানিসাগরের ব্যবস্থাপনায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় 3 দিবসীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম 2017। এই অনুষ্ঠানটি 28 জুন থেকে চলবে 30 জুন পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CTI
পিটিআই মাস্টার ট্রেনার রঞ্জিত মণ্ডল ও শান্তা সাহা, এনডিআরএফ রিসোর্স পার্সন কেএস তিওয়ারি এবং রণবিজয় সিং। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হলেও মূলত অনুষ্ঠানগুলি পণ্ড হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরের উদাসীনতায়। এইরকম চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। পানিসাগর মহকুমা ভিত্তিক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলেও আসলে পানিসাগরবাসী এর কোনো গন্ধ বাতাসও পায়নি। ফলে দায় সারাভাবে ত্রিপুরা ফায়ার সার্ভিসের কয়েকজন ও এসডিএম অফিসের গোটা কয়েক কর্মচারী ও স্থানীয়দের মধ্যে মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে সীমাবদ্ধ ছিল এই অনুষ্ঠান। টাউন হলের ভিতরও ছিল সম্পূর্ণ ফাঁকা। আসলে ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় হলেও সাধারণ মানুষ তখনও বুঝে উঠতে পারেনি যে এই ধরনের অনুষ্ঠানের উপযোগিতা কতটুকু। এখন দেখার ব্যাপার আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে দপ্তরগুলির কুম্ভকর্ণ নিদ্রা ভঙ্গ হয় কিনা। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে মূলত রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের বার্তা নিয়ে বৃহস্পতিবার সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা এলাকা জুড়ে নজরকাড়া বাইক র্যালি হয়ে গেল। এদিকে শহর জুড়ে সৃষ্টি হলো ট্রাফিক জ্যাম। মিছিলের বহু যুবক ভাঙল ট্রাফিক রুলস। 2018 সালের বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে রাজ্যে বেজেই গেছে। প্রতিটি রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত। ইস্যু যেটাই হোক না কেন, মূল লক্ষ্য 2018 সালের নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করা। বিজেপির বছরে 2 কোটি বেকারের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং রাজ্যে অশান্তি সৃষ্টি করার অপচেষ্টার বিরুদ্ধে মূলত রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার বার্তা নিয়ে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে একটি বিশাল বাইক র্যালি বের হয়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং বিজেপি দলের রাজ্যভাগের ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবারের বাইক র্যালি দেখে বলা বাহুল্য যে এ যাবৎকালে এত বড় বাইক র্যালি ধর্মনগরবাসী চাক্ষুষ করেনি। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই আইএসবিটিতে গোটা ধর্মনগর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বাইকগুলো এসে জমায়েত হচ্ছিল। যখন র্যালিটি বের হয় তখন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়, এদিকে অফিস কর্মচারীরাও কর্মস্থলে রওনা হয়। কিন্তু বিশাল বাইক র্যালিতে গোটা ধর্মনগর শহরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, ফলে পথ চলতি সকলকে সমস্যায় পড়তে হয়। পাশাপাশি বাইক র্যালিতে অংশগ্রহণকারী শাসক দলের বহু যুবকদের ট্রাফিক আইন ভেঙে মাথায় হেলমেট ছাড়া র্যালিতে অংশগ্রহণ করতে দেখা গেছে। ফলে এই বিষয়টাও এখন আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি।
22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। নুপুর পায়ের রেণিকে ঝেড়ে পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ফিরে এলাম বিরতির পর। 29 জন দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে বুথ লেভেল কর্মীদের নিয়ে একদিনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন এআইসিসি সম্পাদক ভূপেন বরা। 29 জন দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে বুথ লেভেল কর্মীদের নিয়ে একদিনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন এআইসিসি সম্পাদক ভূপেন বরা। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বিধায়ক বিরজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, প্রাক্তন বিধায়ক মনোজ দেব, রাজ্য যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী, পিসিসির সদস্য হরেকৃষ্ণ ভৌমিক সহ আরও অনেকে। সম্মেলন শুরুর পূর্বে যুব কংগ্রেস কর্মীরা শহরের বিভিন্ন রাজপথে বাইক র্যালি অনুষ্ঠিত করে। কর্মী সম্মেলনে উল্লেখযোগ্য পরিমাণে কংগ্রেস কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সম্মেলনে স্বাগত ভাষণ রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা বিজেপি দলকে তীব্র আক্রমণ করে বলেন, গত লোকসভা নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। আগামী 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। কংগ্রেস পার্টিটার নাম কি? ভারতের জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি পরাস্ত হবে, কংগ্রেসের সরকার হবে, রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হবে। চন্দ্র সূর্য মতো সত্য ঘটনা। মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে মিথ্যা কথা বলে মানুষের ভোট নিয়ে বিজেপি সরকার 3 বছর রাজত্ব করছে, এখন আরো 2 বছর বাকি। 15 লক্ষ টাকা প্রত্যেক মানুষকে দেবে বলেছিল, 15 পয়সা দিতে পারেনি। 2 কোটি করে চাকরি দিব বলছে, বছরে দিতে পারেনি। জিনিসের দাম কমাবে বলছে, দিতে পারেনি। অনেক যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে একটা করেনি।
সম্মেলনে এআইসিসি সম্পাদক ভূপেন বোরা বলেন, ত্রিপুরা রাজ্যের বিধায়ক সহ বেশ কিছু কর্মীরা বিজেপিতে যোগদান করছেন। এইসব নেতারা নিজেদের স্বার্থের প্রয়োজনে রাজনীতি করে কংগ্রেস দল থেকে যেসব সুযোগ সুবিধা নিয়ে এখন অন্য দলে যাচ্ছে। এটা শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরকম চিত্র পূর্বে এবং বর্তমানে হচ্ছে বলে উদাহরণ দিয়ে বলেন। किसी को कांग्रेस ने सीएम बने, किसी को कांग्रेस ने पार्टी का प्रेसिडेंट बने, किसी को कांग्रेस ने सीएलपी का लीडर बने। आज उन लोग आप लोग के लिए नहीं सोच रहे हैं, उन लोग खुद का कुर्सी को कैसे बसाना है वो सोच रहे हैं। लेकिन त्रिपुरा का आदमी भी ये पूरा अपना आंख से देख रहे हैं, ये पूरा सुन रहे हैं। इंग्लिश में एक बात है कि वन से बिट्टियार ऑलवेज से बिट्टियार। जो एक बार आपको विश्वास करेगा उसको दोबारा कोई विश्वास नहीं करेगा। आज बोला है रतन नाथ ने ऐसा किया वो किया, हम लोग देखा है। वो खुद भी चाहते हैं कि कांग्रेस पार्टी जितना जल्दी हो सके हमको एक्सपेल करे, क्योंकि जब तक हम लोग उसको एक्सपेल नहीं करेगा तब तक वो दूसरा पार्टी में नहीं जा सकते। उसका एक पाव दूसरा पार्टी में है। लेकिन आज जो उनाकोटी डिस्ट्रिक्ट का कांग्रेस चाहते हैं, पूरा त्रिपुरा का कांग्रेस कर्मी चाहता है और एआईसीसी करेगा। मैं विरोधी दल से कल भी बात किया, आज भी आप लोग के सामने मैं बोलना चाहता हूं कि वो एक रिटर्न कंप्लेन हम लोग को देने का 24 घंटे का भीतर एआईसीसी इनडिसिप्लिनरी का ऊपर जो एक्शन लेना चाहिए वो एक्शन हम लोग लेगा। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 1 জুলাই থেকে শুরু হতে চলছে জিএসটি পরিষেবা। আর এই পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে কর দিতে হবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপর এই পরিষেবা জারি থাকবে। সারা পৃথিবীর কোনো জায়গাতে অন্ততপক্ষে মিডিয়ার উপর এই কর প্রদান করা হয়নি, এবারই প্রথম। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সেন্দন পত্রিকার সম্পাদক সুবল দে, আজকের ফরিয়াদের শানিক দেবরায় সহ অন্যান্যরা। জিএসটি পরিষেবা চালু হবার আগ মুহূর্তে ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন বিশেষ একটা দিক তুলে ধরে। বর্তমানে যারা রেজিস্টারভুক্ত ও যাদের মেয়াদযুক্ত পেন আছে, জিএসটি ব্যবস্থায় প্রবেশ করানো এবং একটি সামরিককালের পিআইডি এবং পাসওয়ার্ড ইস্যু করা হবে। জিএসটি চালু হবার পরে করদাতাদের জন্য আইন নিম্নচাপের দায়ের সংস্থান করেছে এবং সরকার প্রতিশ্রুতিবদ্ধ পুনরায় শিক্ষাদানের জন্য। রাজ্যে এই জিএসটি পরিষেবা চালু হবার সঙ্গে সঙ্গে বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপর যে প্রভাব পড়বে তা নিয়ে চিন্তিত ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি। এবং এই ব্যাপারে বলতে গিয়ে নিউজ পেপার সোসাইটির সম্পাদক সুবল দে জানান, কেন্দ্রীয় সরকার পরারোপ করে 1 জুলাই থেকে সেটা চালু হবে। পৃথিবীর কোনো দেশে সংবাদপত্রের ব্যবহৃত কাঁচামালের উপর কর নেই। ভারত সরকার 1 জুলাই থেকে আপনার নিউজ প্রিন্ট কেনার জন্য 5% কর সারচার্জ হিসেবে নেবে, প্লাস অন্যান্য ইকুইপমেন্ট আপনার মুদ্রিত সংবাদপত্রই বলুন বা আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া চালান তাদের বলুন, যিনি ওয়েব মিডিয়া চালান তাদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকের ক্ষেত্রে একটা ভয়াবহ আক্রমণ নেমে আসে। সেই ট্যাক্স কোনো ক্ষেত্রে 5% to 28%, যেটা অতীতে কোনোদিনই সংবাদপত্র বা সংবাদ মাধ্যমকে দিতে হয়নি। আজকে আমি কোথাও থেকে একটা বিজ্ঞাপন সংগ্রহ করব, সেই বিজ্ঞাপনটা এজেন্সিকে কমিশন দেবে, এজেন্সি আবার 5% সারচার্জ কেটে রেখে দেবে। আপনি নিউজ প্রিন্ট ক্যারিং করতে 18% সার্ভিস ট্যাক্স দিতে হবে। আবার উত্তরপ্রদেশ থেকে যে গাড়িটা, কাগজের গাড়িটা আসবে, সেই গাড়িটা পরিবহন ব্যয় বেড়ে যাবে 18%, 18%। এরকম সব মিলিয়ে 1 জুলাই থেকে সংবাদপত্র প্রকাশনা, সংবাদ মাধ্যম পরিচালনার ক্ষেত্রে অন্তত মিনিমাম 30% খরচ বাড়বে। ভারতবর্ষে অতীতে আর এখনো এরকম হয়নি। কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের ডিমোডিলাইজেশন করার উদ্যোগ নিয়েছে। তারই মধ্যে জিএসটি পরিষেবা একটি বিশেষ ভূমিকা পালন করবে এবং আগামী দিনে এতদিন যারা কর না দিয়ে বিভিন্ন রকম ব্যবসা করে আসছেন তাদের থেকে জিএসটির মাধ্যমে সরকার কর নিতে পারবে। তাতে এই জিএসটি পরিষেবা সারা ভারতবর্ষে কতটুকু সুফলদায়ক হবে সেটাই এখন দেখার বিষয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা।
অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।